তোমাদের বিএসসি দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস বিষয়ের লিমিট বা সীমা এই বিষয়ে কিছু কথা বলতে চাই। কথা বলার আগে আমি বলতে চাই যে তোমরা যারা আমার এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করছো তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে প্লিজ। আমরা পূর্বেই বলেছি যে আমরা আজকে লিমিট নিয়ে কথা বলব। লিমিটের প্রতি শব্দ সীমাস্থ মান বা সীমা। এই লিমিট is correlated with variables and functions। অর্থাৎ লিমিট আলোচনা করতে গেলে আমাদের প্রারম্ভিক জানা দরকার ভেরিয়েবল এবং ফাংশন কি। এটা বোধ করি তোমরা পূর্বেই জেনেছো এবং অনেকে ভালোও জানতে পারো, তারপরও আমাদের বলার প্রয়োজনে কিছু কথা বলা। ভ্যারিয়েবল ভ্যারিয়েবল মানে চলক। চলক জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে প্রথমে। চলক বাংলায় যদি বলি চলে যে সেই চলক, আসলে চলা তো হাত পা দিয়ে চলে না। ভেরিয়েবল চলে মান গ্রহণের মাধ্যমে। অর্থাৎ একটা রাশি সাপোজ এ ইকুয়াল টু আমরা বলছি 1 2 3 এদিকে ভাবে মান গ্রহণের মাধ্যমে ইনক্রিজ করছে, আবার ডিক্রিজও করতে পারে, -1 -2 এভাবে ডিক্রিজ করতে পারে। ভ্যারি শব্দের অর্থ ফ্ল্যাকচুয়েট করা, ইনক্রিজ করা অথবা ডিক্রিজ করা, ওঠানামা করা, হ্রাস বৃদ্ধি করা। আর আবল শব্দের অর্থ সমর্থ হওয়া। তাহলে ভ্যারিয়েবল শব্দের অর্থ মান হ্রাস বৃদ্ধিতে সক্ষম যে রাশি, সেই রাশি হলো ভ্যারিয়েবল বা চলক। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলেছি যে এক্স একটা রাশি, সে মান গ্রহণ করছে কখনো 0 1 2 3 4 এভাবে ইনক্রিজ করছে, আবার সে ডিক্রিজও করছে। অর্থাৎ মান গ্রহণ করে কখনো বৃদ্ধি পাচ্ছে কখনো হ্রাস পাচ্ছে। এই যে মান গ্রহণ করতে সক্ষম হচ্ছে এক্স চলরাশি, সেই জন্য এক্স রাশি, সেই জন্য এই এক্স রাশিকে বলা হয় চলরাশি বা ভেরিয়েবল। এই ভেরিয়েবল তাহলে এক কথায় বলতে পারি যে রাশি মান পরিবর্তনে সক্ষম সেই রাশিকে বলা হয় ভেরিয়েবল। এই ভেরিয়েবল বা চলক দুই ধরনের হতে পারে। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলা হচ্ছে? আমরা পূর্বেই বলেছি ভেরিয়েবল তার মান ভ্যারি করতে সক্ষম। এখন এই ভ্যারি করতে সক্ষম দুই ভাবে মান হ্রাস বৃদ্ধি করতে পারে। একটা চলরাশি আছে যে সম্পূর্ণ স্বাধীনভাবে তার মান পরিবর্তন করতে সক্ষম, সে কারোর উপর ডিপেন্ড করবে না, সে নিজে থেকেই তার মান পরিবর্তন করতে পারবে। যেমন আমরা একটা উদাহরণ যদি দিই, সাপোজ y ইকুয়াল টু x প্লাস 1। এখানে দেখো যে আমরা এই মানটা যখন ভ্যারি করাচ্ছি, অর্থাৎ x এর মান আগে নেই, তারপরে y এখানে যদি নিই, তাহলে x এর মান যদি 0 নেই, y এর মান 1, x এর মান -1 নিলে y এর মান 0, x এর মান 2 নিলে y এর মান। তাহলে এই যে মানগুলো নেওয়ার সময় x চলরাশি কারোর উপর ডিপেন্ড না করে সে স্বাধীনভাবে মানগুলো নিয়েছে। সেই কারণে আমরা এই যে x চলরাশি, এই x চলরাশিকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
আর এই ওয়াই তীর্থের কাকের মতো এক্স এর মানের উপর ডিপেন্ড করেছে, যে ওয়াই এর যে মানটা হয়েছে সে এক্স এর মানের উপর ডিপেন্ড করেছিল যে এক্স কত নেয়, সেই অনুসারে এক্স এর মানের উপর ডিপেন্ড করে ওয়াই এর মান হচ্ছে, ওয়াই এর মান হচ্ছে 1, আবার এক্স এর মান -1 হলে ওয়াই এর মান 0, তাহলে ওয়াই চলরাশিও মান পরিবর্তন করছে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এক্স। তাহলে যে চলরাশি অপর চলরাশির মানের উপর ডিপেন্ড করে সে তার মান পরিবর্তন করে সেই চলরাশিকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে নরমালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্স দ্বারা প্রকাশ করি। এবার এই হচ্ছে সংক্ষেপে চলক সম্বন্ধে বলা। আর ফাংশনটা ফাংশন FUNCTION ফাংশন কি বা ফাংশনকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি? এই যে আমরা বললাম যে y = x + 1, এখানে এটা ছিল স্বাধীন চলরাশি আর এটা হলো অধীন চলরাশি, এটা স্বাধীন আর এটা অধীন। তাহলে এই স্বাধীন চলরাশি দেখো মান গ্রহণ যদি করে, এখানে x যদি নেই, এখানে যদি y নেই, x এর মান যদি 1 নেই, y এর মান হচ্ছে 2, x এর মান -1 হলে y এর মান 0, x এর মান 5 নিলে y এর মান 6। তাহলে x এর এখানে মান যখনই চেঞ্জ করেছি তখন y এর মানও চেঞ্জ হয়েছে, অর্থাৎ x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানও ভিন্ন ভিন্ন হয়েছে। এই যদি একটা সম্পর্ক আমরা লিখেছি y = x + 1, এই সম্পর্কে x এর এমন কোনো মান খুঁজে পাওয়া যাবে না যেখানে x এর একটা মানের জন্য y এর দুইটা মান পাওয়া যাবে। তাহলে এই যে সম্পর্কটা হচ্ছে এই সম্পর্কটাই ফাংশন। তাহলে আমরা এক কথায় বলতে পারি ফাংশন ইজ এ রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস, ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল and another is dependent variable, অর্থাৎ একটা স্বাধীন চলরাশি এবং একটা অধীন চলরাশির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটা ফাংশন হবে যদি স্বাধীন চলরাশির ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলরাশিরও ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। অর্থাৎ স্বাধীন চলরাশির একটা মানের জন্য অধীন চলরাশির একাধিক মান না পাওয়া যায়। উল্টোভাবে হতে পারে, অধীন চলরাশির একটা মানের জন্য স্বাধীন চলরাশির একাধিক মান থাকতে পারে, তাতে আমার অসুবিধা নেই, কিন্তু স্বাধীন চলরাশির একটা মানের জন্য অধীন চলরাশির একাধিক মান যেন বিদ্যমান না থাকে, তাহলে সেই সম্পর্ক কি বলা হবে? ফাংশন। এই ফাংশনকে তুমি চলরাশির মাধ্যমে ছাড়াও ক্রমজোড়ের মাধ্যমে, দ্যাট মিন্স থ্রেডের মাধ্যমেও ডিফাইন করতে পারো। সেক্ষেত্রে ফাংশনকে তুমি ডিফাইন করতে পারো ফাংশন is a set of ordered pairs with no two pairs having the same first component. The function is a set of ordered pairs with no two pairs having the same first component. অর্থাৎ ফাংশন হচ্ছে একটা সেট, ফাংশন ইজ এ সেট, ফাংশন একটা সেট অফ অর্ডার্ড পেয়ার, ক্রমজোড়ের সেট, যে ক্রমজোড়গুলিতে উইথ নো টু পেয়ার্স, যে কোনো দুইটা ক্রমজোড়ের হ্যাভিং দ্য সেম ফার্স্ট কম্পোনেন্ট, প্রথম উপাদান প্রথম কম্পোনেন্ট সেম হবে না। একটা উদাহরণ দিই, s = 1 2 3 4 -1 5। দেখো এখানে একটা সেট লিখেছি, s is a set of ordered pairs, তিনটা ordered pairs আছে, তিনটা ক্রমজোড় আছে। প্রথম ক্রমজোড় ছিল 1 2,
দ্বিতীয় ক্রমজোড় 3 4, তৃতীয় ক্রমজোড় -1 5। এই ক্রমজোড়গুলিতে দেখো প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান ছিল 1, দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান 3, তৃতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান -1। এখানে এই যে প্রথম উপাদানগুলি ছিল 1 3 -1, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে সেই সেটটা একটা ফাংশন হবে। কিন্তু যদি এটা এভাবে হয়ে যেত তখন কিন্তু এটা আর ফাংশন হতো না, তখন সেটা একটা রিলেশন হতো বাট নট ফাংশন। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত ফাংশনই রিলেশন, বাট সমস্ত রিলেশন ফাংশন নয়। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। y ইকুয়াল টু x স্কয়ার আর y স্কয়ার ইকুয়াল টু x, এটা রিলেশন, এটাও রিলেশন, বাট এটা ফাংশন, এটা ফাংশন। তখন x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এরও ভিন্ন ভিন্ন মান আছে, অর্থাৎ x এর একটা মানের জন্য y এর একাধিক মান থাকবে না। কিন্তু এই জায়গায় দেখো, এখান থেকে আমরা এটা যদি লিখি y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট x, দেখো এখানে x এর মান যদি তুমি 4 নাও তাহলে y এর মান আসছে প্লাস মাইনাস 2, অর্থাৎ x এর একটা মানের জন্য y এর একবার মান আসছে প্লাস 2, x এর 4 এর জন্য y এর একবার আসছে মাইনাস 2। তাহলে এই যে স্বাধীন চলরাশির একটা মানের জন্য অধীন চলরাশির দুইটা মান চলে আসছে, সেই কারণে এই রিলেশনটা ফাংশন হচ্ছে না। কিন্তু এই রিলেশন ফাংশন হবে। যদিও এখানে একটা কথা আছে যে y এর একটা মানের জন্য x এর দুইটা মান আমরা পাবো, তাতে আমাদের অসুবিধা নেই। আমরা তো বলেইছি যে স্বাধীন চলরাশির একটা মানের জন্য অধীন চলরাশির একাধিক মান যেন বিদ্যমান না থাকে, উল্টোটা ঘটলে সমস্যা নাই। অর্থাৎ এক স্বামীর একাধিক ওয়াইফ যাতে না থাকে, কিন্তু এক স্ত্রীর একাধিক স্বামী থাকলে সমস্যা নেই। প্রোটা উপজাতির মধ্যে আছে এরকম প্রথা প্রচলিত, এক স্ত্রীর অনেক স্বামী আছে, সে যেখানে যায় সেখানে গিয়ে বিয়ে করে, সংসার করে, ছেলে মেয়ে হয়, ওখান থেকে আবার চলে যায়, সংসার দেখাশোনা করে তার স্বামী। তার এক স্ত্রীর একাধিক স্বামী আছে। ভারতের প্রোটা উপজাতি, বাংলাদেশে ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে। ওকে, তাহলে এই যে আমরা বলতে চেয়েছিলাম যে লিমিট আলোচনা করার পূর্বে আমাদের চলরাশি এবং ফাংশন সম্বন্ধে মোটামুটি ধারণা থাকা প্রয়োজন, সেই কথাটা আমরা সংক্ষেপে এটা উপস্থাপন করলাম। এখন সেই চলরাশির সীমা, সেই চলরাশির সীমা জিনিসটা কেমন? আমরা বলেছি চলরাশিকে এক্স দিয়ে প্রকাশ করেছি। এক্স এর সীমা জিনিসটা কি? উদাহরণ দিই, সাপোজ x ইকুয়াল টু 1.9, আবার x ইকুয়াল টু 1.99, x ইকুয়াল টু 1.349। এভাবে এই প্রক্রিয়া যদি চলতে থাকে, এই প্রক্রিয়া যদি আমরা এগিয়ে নিই, তার মানে x 2 এর দিকে যাচ্ছে, 2 এর দিকে টেন্ডস টু, ধাবিত হচ্ছে। প্রথমে x ইকুয়াল টু 1.9 হয়েছে, এখানে সংখ্যারিকার সাহায্যে দেখো এটা যদি 2 হয় তাহলে এখান থেকে আমরা শুরু করলাম, এটা x ইকুয়াল টু 1.9, এরপরে আরো কাছে গেল x ইকুয়াল টু 1.99, আরো কাছে গেল 1.349। এভাবে দেখা যাচ্ছে যে এই x চলরাশিটা মান গ্রহণ করে করে আস্তে আস্তে এই 2 এর দিকে অগ্রসর হচ্ছে। কোন দিক থেকে 2 এর দিকে অগ্রসর হচ্ছে? 2 এর বাম দিক থেকে 2 এর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এই যে x চলরাশি দেখো মান গ্রহণ করে করে, মান বৃদ্ধি করে করে আস্তে আস্তে 2 এর বাম দিক থেকে 2 এর নিকটবর্তী হচ্ছে। সেই জন্য এই 2 কে x চলরাশির বাম পক্ষ সীমা বলা হচ্ছে, যাকে আমরা এইভাবে লিখি x টেন্ডস টু 2 ফ্রম লেফট হ্যান্ড সাইড, এটা বলতে পারি। এই চিহ্ন দ্বারা বোঝা যায় যে x চলরাশিটা 2 এর বাম দিক থেকে 2 এর নিকটবর্তী হচ্ছে। কাজেই এই 2 হচ্ছে x চলরাশির একটা সীমা এবং সেটাকে বাম পক্ষ সীমা বলা হচ্ছে, বাম দিক থেকে যাচ্ছে বলে। আবার যদি চলরাশিটার মান এভাবে নিত 2.1, x ইকুয়াল টু 2.0
2.01 x equal to 2.001 এভাবে এই প্রক্রিয়াটা যদি এগিয়ে নিতাম তাহলেও x চলরাশিটা 2 এর নিকটবর্তী হতো। এই যে ডান দিক থেকে প্রথমে এখানে 2.1, তারপরে 2.01, তারপরে 2.001, এভাবে 2.001, এভাবে দেখো ডান দিক থেকে x চলরাশিটা 2 এর নিকটবর্তী হচ্ছে। তাহলে 2 এর নিকটবর্তী হওয়ার ফল হচ্ছে যে 2 এর ডান দিক থেকে x চলরাশিটা মান গ্রহণ করে ক্রমান্বয়ে 2 এর নিকটবর্তী হচ্ছে। সেই জন্য এই 2 কে x চলরাশির ডান পক্ষ সীমা বলা হচ্ছে, যেটাকে এইভাবে প্রকাশ করে। তাহলে এটা পড়া হয় x tends to 2 from right hand side। তাহলে এই যে এইটা হচ্ছে চলরাশির বাম পক্ষ সীমা, এটা হলো চলরাশির ডান পক্ষ সীমা। তাহলে আমরা বলতে পারি চলরাশির সীমা দুই প্রকার, একটা হচ্ছে চলরাশির বাম পক্ষ সীমা, আর এক প্রকার হলো চলরাশির ডান পক্ষ সীমা। মান গ্রহণের মাধ্যমে কোনো চলরাশি যখন একটা নির্দিষ্ট সংখ্যার বাম দিক থেকে ওই সংখ্যার নিকটবর্তী হয় তখন ওই সংখ্যাটিকে ওই চলরাশির বাম পক্ষ সীমা বলা হয়। অন্যদিকে মান গ্রহণের মাধ্যমে কোনো চলরাশি একটা নির্দিষ্ট সংখ্যার ডান দিক থেকে যদি ওই সংখ্যার নিকটবর্তী হয় তবে ওই সংখ্যাটিকে ওই চলরাশির ডান পক্ষ সীমা বলা হয়। আমরা চলরাশির সীমা নিয়ে কথা বলেছি, আশা করি বুঝতে পেরেছ। এবার ফাংশনের সীমা নিয়ে একটু কথা বলব। একটা ফাংশন আমরা লিখি, সাপোজ f of x equal to x square minus 4 divided by x minus 2 x not equal to x এখানে 2 হতে পারে না, সামথিং বাই 0 আকারে চলে আসবে, সেই জন্য x ডোমেইনের অন্তর্ভুক্ত হবে না। তাহলে x 2 এর সমান হতে পারছে না। তাহলে 2 এর সমান যদি হতে না পারে, আমি একজনকে স্পর্শ করব না, কিন্তু তার কাছে যেতে পারি, তার বাম দিক থেকে তার কাছে যেতে পারি, ডান দিক থেকেও তার কাছে আসতে পারি। সারা জীবনে তাকে স্পর্শ করব না, কিন্তু তাকে কাছাকাছি যাব, বাম দিক থেকে যেতে থাকবো, ডান দিক থেকেও আসতে থাকবো, অল্প অল্প পা দিয়ে আগাবো, তাকে স্পর্শ করবো না। স্পর্শ শর্ত হচ্ছে স্পর্শ করা যাবে না, কাছে যেতে পারে। তাহলে এখানে যেহেতু x 2 এর সমান হবে না, কিন্তু তার 2 এর কাছে তো যেতে পারবে। x চলরাশিটা এখন মান গ্রহণ করতে, দেখো x equal to 1.9 হবে, f of x equal to, এটা তো উপরে যদি আমি ফ্যাক্টরাইজ করি x plus 2 into x minus 2, তাহলে x minus 2 উঠে যায়, বাদ হয়ে যায় উপরের সাথে নিচেরটা, তাহলে থাকে x plus 2। তাহলে x plus 2 আর সেই x plus 2 তে আমি যদি, তাহলে এটা দাঁড়াচ্ছে কত, f of x equal to x plus 2, তাহলে x equal to 1.9 হলে f of x equal to 3.9, x equal to 1.99 হলে f of x equal to 3.99, x equal to 1.999 হলে f of x equal to 3.999। এভাবে দেখো যে x যত 2 এর কাছাকাছি যাচ্ছে, x মান গ্রহণ করে যত 2 এর কাছাকাছি যাচ্ছে, কোন দিক থেকে, 2 এর বাম দিক থেকে, x মান গ্রহণের মাধ্যমে যত 2 এর বাম দিক থেকে 2 এর নিকটবর্তী হচ্ছে, এই যে ফাংশনের মানটা f of x এর মানটাও দেখো আর একটা নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত হচ্ছে। সেই নির্দিষ্ট সংখ্যা কত, 4, 3.9, 3.99, 3.999, এভাবে আস্তে আস্তে f of x ফাংশনটাও 4 এর নিকটবর্তী হচ্ছে। তাহলে এই যে x চলরাশিটা 2 এর বাম দিক থেকে 2 এর নিকটবর্তী হওয়ার ফলে f of x ফাংশনের মানটা 4 এর নিকটবর্তী হচ্ছে, এই তারকে, এই 4 কে f of x ফাংশনের সীমা বলা হচ্ছে, এবং সেটাকে লেখা হচ্ছে এইভাবে, লিমিট x tends to 2 from left hand side f of x equal to 4। মানে x চলরাশিটা 2 এর বাম দিক থেকে 2 এর নিকটবর্তী হওয়ার ফলে f of x ফাংশনের মান অপর একটা নির্দিষ্ট সংখ্যা 4 এর নিকটবর্তী হচ্ছে। সেই জন্য
এই তারকে এই ফাংশনের বাম পক্ষ সীমা বলা হচ্ছে, যেহেতু এক্স চলরাশিটা 2 এর বাম দিক থেকে 2 এর নিকটবর্তী হচ্ছে। তাহলে এটাকে বাম পক্ষ সীমা, লেফট হ্যান্ড লিমিট এভাবে লেখা হয়। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 ফ্রম লেফট হ্যান্ড সাইড f অফ x ইকুয়াল টু 4। এবার যদি ডান দিক থেকে আসে, x ইকুয়াল টু 2.1 হলে f অফ x ইকুয়াল টু কত হবে? 4.1। x ইকুয়াল টু 2.01 হলে f অফ x ইকুয়াল টু 4.01। x ইকুয়াল টু 2.001 হলে f অফ x ইকুয়াল টু 4.001। এভাবে এই প্রক্রিয়া যদি চলতে থাকে, তাহলে দেখো x যত 2 এর কাছাকাছি যাচ্ছে ফ্রম রাইট হ্যান্ড সাইড অফ 2, 2 এর ডান দিক থেকে যতই 2 এর কাছাকাছি যাচ্ছে, এই f অফ x এর মানটা দেখো 4 এর কাছাকাছি চলে যাচ্ছে, আস্তে আস্তে 4 এর নিকটবর্তী হচ্ছে। তাহলে এই তারকে এই ফাংশনের সীমা বলা হবে যখন x টেন্ডস টু 2 এর নিকটবর্তী হবে। তাহলে কোন চলরাশি যখন একটা নির্দিষ্ট সংখ্যা ডান দিক থেকে ওই সংখ্যার নিকটবর্তী হয়, আর হওয়ার ফলে একটা ফাংশন অপর একটা নির্দিষ্ট সংখ্যার নিকটবর্তী হয়, তখন সেই সংখ্যাকে ওই ফাংশনের রাইট হ্যান্ড লিমিট বলা হয়। নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে, সম্ভবত বোর্ড ভালো করে দেখা যাচ্ছে কিনা এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, তারপরও ক্লাসটা কন্টিনিউ করছি। আচ্ছা, তাহলে এই যে ফাংশনটা দেখো f অফ x, f অফ x এর ফাংশন বাম পক্ষ সীমা হলো 4, ডান পক্ষ সীমাও হয়েছে 4। তাহলে একটা ফাংশনের বাম পক্ষ সীমা বের করেছি, দেখা গেল সেটা 4 হয়েছে, ফাংশনের ডান পক্ষ সীমা বের করেছি, সেটাও 4 হয়েছে। তাহলে একটা ফাংশনের সীমা বিদ্যমান থাকার শর্তই কিন্তু এইটা, যে একটা ফাংশনের সীমা যদি বিদ্যমান থাকতে হয়, তাহলে ওই ফাংশনের বাম পক্ষ সীমা বিদ্যমান থাকতে হবে, ফাংশনের ডান পক্ষ সীমা বিদ্যমান থাকতে হবে, এবং সেই বিদ্যমান বাম পক্ষ সীমা এবং ডান পক্ষ সীমা এরা পরস্পর সমান হবে, তাহলে ওই ফাংশনের সীমা বিদ্যমান থাকবে। এবং সেই সময় এভাবে লিখতে হবে x টেন্ডস টু 2 f অফ x ইকুয়াল টু, এই বাম পক্ষ সীমা আর ডান পক্ষ সীমা যখন সমান হচ্ছে, তখনই ওই ফাংশনের সীমা বিদ্যমান হচ্ছে এবং এক্সিস্টিং লিমিট হচ্ছে তখন আর এইখানে দেখো 2 এর উপরে মাইনাস চিহ্ন কিংবা প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তাহলে একটা ফাংশনের সীমাও আমরা দেখলাম, ফাংশনের সীমা দুই প্রকার, একটা হলো ফাংশনের বাম পক্ষ সীমা, আর একটা হলো ফাংশনের ডান পক্ষ সীমা। একটা চলরাশি মান গ্রহণের মাধ্যমে একটা নির্দিষ্ট সংখ্যা বাম দিক থেকে ওই সংখ্যা নিকটবর্তী হওয়ার ফলে নিকটবর্তী হওয়ার ফলে ফাংশনের মান যদি অপর একটা ধ্রুব সংখ্যার নিকটবর্তী হয়, তাহলে ওই সংখ্যাটিকে ওই ফাংশনের বাম পক্ষ সীমা বলা হয়, যাকে আমরা লেফট হ্যান্ড লিমিট বলি। আর একটা চলরাশি মান গ্রহণের মাধ্যমে একটা নির্দিষ্ট সংখ্যার ডান দিক থেকে ওই সংখ্যার নিকটবর্তী হওয়ার ফলে ফাংশনের মান যদি অপর একটা ধ্রুব সংখ্যার নিকটবর্তী হয়, তবে ওই সংখ্যাটিকে ওই ফাংশনের ডান পক্ষ সীমা বলা হয়, যাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। আর এই বাম পক্ষ সীমা আর ডান পক্ষ সীমা যখন সমান হয়, তখন ওই ফাংশনের সীমা বিদ্যমান আছে বলা হয়, এবং সেটাকে এইভাবে লেখা হয়। তখন আর x টেন্ডস টু 2 মাইনাস অথবা x টেন্ডস টু 2 প্লাস এটা লেখার প্রয়োজন পড়ে না। আমরা এই সম্পর্কিত একটা প্রবলেম বলি।
প্রবলেমটা এরকম, লিমিট x tends to a f of x ও f of a এর মধ্যে পার্থক্য কি? দেখো লিমিট x টেন্ডস টু a f of x, একটু আগে আমরা বলেছি যে কোনো ফাংশনের বামপক্ষ সীমা এবং ডানপক্ষ সীমা যখন বিদ্যমান থাকবে এবং তারা বিদ্যমানকৃত সেই মান যখন সমান হবে তখন ওই ফাংশনের সীমা বিদ্যমান থাকবে বলা যায়। তাহলে এই যে ফাংশনটা, এই যে ফাংশন f of x, এই ফাংশনের সীমা বিদ্যমান আছে, যেহেতু x টেন্ডস টু 2 বলে তার সীমা এই যে লিমিট x টেন্ডস টু f of x, তাহলে সেই কথাটাই আমার লিখতে হবে যে f ইকুয়াল টু a বিন্দুতে f of x এর সীমায়িত মান মানই হলো লিমিট x টেন্ডস টু a f of x, অর্থাৎ x এর মানটা এর ডান দিক থেকে অথবা বাম দিক থেকে, যে দিক থেকেই এর নিকটবর্তী হোক না কেন, সেই f of x এর সীমায়িত মান হবে, সীমাস্থ মান হবে, লিমিটিং ভ্যালু হবে লিমিট x টেন্ডস টু f of x। অপরদিকে x ইকুয়াল টু a বিন্দুতে f of x এর মান f of, যেমন একটা ফাংশন আমার যদি লেখা থাকে f of x ইকুয়াল টু সাপোজ x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, যদি তোমাকে বলা হয় f of 2 কত, x ইকুয়াল টু 2 হলে f of 2 বের করি, তখন 2 দুগুণে 4 মাইনাস 6 প্লাস 5, তাহলে কত হয়? 6 5 আর 9 থেকে 6 গেলে এখানেও এরকম যে x ইকুয়াল টু a বিন্দুতে f of x এর মান হলো f of x। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে লিমিট x টেন্ডস টু a f of x ও f of a এর মধ্যে পার্থক্য এটা হলো x ইকুয়াল টু a বিন্দুতে f of x এর সীমায়িত মান, অপরদিকে x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনের মানই হলো f of a। আর একটা প্রবলেম দেখো, limit x tends to infinity f of x equal to ln o limit x tends to minus infinity f of x equal to l2 কি ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো লিমিট x tends to infinity f of x equal to ln ও লিমিট x tends to minus infinity f of x equal to l2 কি সেটা ব্যাখ্যা করতে হবে। দেখো লিমিট x tends to infinity f of x equal to ln এর ব্যাখ্যা, এটা সলিউশনটা মুছে দিই। তাহলে দেখো x এর মান
সীমাহীনভাবে যদি বৃদ্ধি করি, সীমাহীনভাবে বৃদ্ধি পেতে পেতে যদি পূর্বে নির্ধারিত কোন বৃহত্তম সংখ্যা থেকে বৃহত্তর হয়, তবে উহাকে লিমিট x tends to infinity f of x equal to ln দ্বারা প্রকাশ করা হয়। তাহলে x এর মান x tends to infinity, অর্থাৎ x এর মানটা যদি অনেক বড় হয়ে যায়, x এর মান ইনফিনিটি আমরা অনেক বড় যদি নিয়ে ফেলি, সীমাহীনভাবে যদি বৃদ্ধি করি, বৃদ্ধি করতে করতে x এর একটা পূর্বের একটা মান ঠিক করে রাখি, সাপোজ 5 বিলিয়ন, সেই x এর মানটা যদি 5 বিলিয়ন থেকেও বড় হয়ে যায়, তখন এই f of x এর মানটা অপর যে সংখ্যা, পূর্বে যেহেতু কোনো বৃহত্তম সংখ্যা বৃহত্তর হয়, তবে উহাকে, অর্থাৎ এই ফাংশনের সীমাকে ln দ্বারা প্রকাশ করা। এই কথা আমরা বলছি যে সীমাহীনভাবে বৃদ্ধি পেতে পেতে পূর্বে নির্ধারিত কোনো বৃহত্তম সংখ্যা থেকে বৃহত্তর হয় যদি f of x এর মান বৃহত্তর হওয়ায়, নির্ধারিত কোনো বৃহত্তম সংখ্যা থেকে মুছে দিলাম, বৃহত্তর হওয়ায় যদি f of x এর মান ln s নিকটবর্তী হয়, তবে উহাকে লিমিট x tends to infinity f of x equal to ln দ্বারা প্রকাশ করা হয়। এটা যে x এর মান সীমাহীনভাবে বৃদ্ধি পেতে পেতে যদি পূর্বে নির্ধারিত কোনো বৃহত্তম সংখ্যা থেকে বৃহত্তর হওয়ায় f of x এর মান ln এর নিকটবর্তী হয়, তবে উহাকে এটা দ্বারা প্রকাশ করা। এটা, আর যদি এখানে আমার পরেরটা মাইনাস ইনফিনিটি হয়, এখানে l2, এত এর ব্যাখ্যা কি হবে? x এর মান সীমাহীনভাবে হ্রাস পেতে যদি পূর্বে নির্ধারিত কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষুদ্রতর হয়, হওয়ায় f of x এর মান l2 এর নিকটবর্তী হয়, তবে উহাকে লিমিট x tends to minus infinity f of x equal to l2 দ্বারা প্রকাশ করা। এটা হলো এই দুটার ব্যাখ্যা, যে এটা একটাই কমাবো আর প্লাস থাকলে বাড়াবো। x এর মান যখন বৃদ্ধি করতে করতে অনেক বড় সংখ্যার থেকেও বড় হয়ে যাবে, আর তখন f of x এর মানটা যদি ln এর নিকটবর্তী হয়, তখন লিমিট x tends to infinity f of x equal to ln দিয়ে প্রকাশ করা হবে। আর এই x এর মানটা যদি সীমাহীনভাবে কমাতে থাকে, কমাতে যদি খুব ক্ষুদ্রতম সংখ্যার থেকেও ছোট হয়ে যায়,
তখন এই ফাংশনের মানটা যদি L2 এর নিকটবর্তী হয় তখন এটাকে আমরা এভাবে লিখে প্রকাশ করি। আবার দেখো, ডেল্টা এপসিলন ডেফিনেশনের সাহায্যেও সীমাকে ব্যাখ্যা করা যায়। ডেল্টা এপসিলন ডেফিনেশনের সাহায্যে যদি সীমার ডেফিনেশন তুমি দিতে চাও তাহলে সংজ্ঞাটা হবে, যদি প্রত্যেক সংখ্যা এপসিলন গ্রেটার দ্যান 0 এর উপর নির্ভরশীল, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা ডেল্টা বিদ্যমান থাকে, যাতে মডুলাস এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন হয়, যখন এক্স মাইনাস ডেল্টা এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, তখন এল কে এফ অফ এক্স এর সীমা বলা হয়। মানে এপসিলন এবং ডেল্টার উপর ডিপেন্ড করে তুমি ফাংশনের সীমার ডেফিনেশন দিতে পারো। তাহলে সেখানে এপসিলন এবং ডেল্টা দুইটা ক্ষুদ্রতম সংখ্যা। এপসিলনের প্রত্যেকটা মানের জন্য যদি এমন একটা ডেল্টা তুমি খুঁজে পাও যে ডেল্টার মানটা এপসিলনের উপর ডিপেন্ড করবে, ধনাত্মক ক্ষুদ্রতম সংখ্যা ডেল্টা যদি খুঁজে পাও যাতে করে এই শর্ত স্যাটিসফাই করে, অর্থাৎ যে ফাংশনের সীমা দেওয়া থাকবে ফাংশন থেকে সেই সীমার বিয়োগফলের মডুলাস সেই এপসিলন থেকে ছোট হবে, যখন এই এক্স মাইনাস এর মডুলাস লেস দ্যান ডেল্টা বাট গ্রেটার দ্যান 0 হয়, তখন এই যে এলটা এই এল কে এফ অফ এক্স এর সীমা বলা হয়। এই সম্পর্কিত এক্সারসাইজ আছে বইতে, যেগুলো তোমরা বাসায় করতে পারো বা বাসায় করবা, পরীক্ষায় এই টাইপের জিনিস তোমাদের আসে। আজকে ক্লাস নিতে গিয়ে বৈদ্যুতিক সমস্যার কারণে অর্থাৎ নেটওয়ার্ক এর প্রবলেম জনিত কারণে অনেকটা ইন্টারাকশন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে এই প্রত্যাশায় আজকে শেষ করছি।